চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা যারা ভাবছেন তাদের জন্য আজকের এই আলোচনা। এখানকার একটা অদ্ভুত নিয়ম নিয়ে সবার মধ্যেই প্রচুর কনফিউশন কাজ করে। চলুন সেই ধাঁধারই সমাধান করা যাক। আচ্ছা, তাহলে আর দেরি না করে সরাসরি সেই ইউনিক নিয়মগুলোর ভেতরে যাওয়া যাক, কারণ এগুলো না জানলে কিন্তু পুরো পরীক্ষার কৌশলটাই ভুল হয়ে যেতে পারে। এটা সত্যি যে প্রায় প্রতি বছরই নিয়ম কিছুটা বদলায়, আর এই জন্যে অনেক পরীক্ষার্থী এমনকি এখানকার ছাত্রছাত্রীরাও কনফিউজড হয়ে যায়। তাই আজকের আলোচনায় চেষ্টা করব একদম পরিষ্কার একটা ধারণা দেওয়ার, যা সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। চলুন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে যেটা একদম আলাদা করে তুলেছে, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অদ্ভুত নিয়মটা দিয়েই শুরু করা যাক। ভর্তি পরীক্ষায় মোটেই 5টি বিষয় থেকে প্রশ্ন আসে, কিন্তু আসল মজাটা হলো এখান থেকে কোন বিষয়গুলো উত্তর করতে হবে সেই সিদ্ধান্তের মধ্যে। আর ঠিক এই জায়গাটাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সুযোগটা লুকিয়ে আছে। অবিশ্বাস্য লাগলেও সত্যি যে এখানে ফিজিক্স আর কেমিস্ট্রির মতো বিষয়গুলো পুরোপুরি বাদ দিয়েও পরীক্ষা দেওয়া সম্ভব, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কল্পনাই করা যায় না। বিশেষ করে যারা বায়োলজি রিলেটেড সাবজেক্টসগুলোতে ভর্তি হতে চান, তাদের জন্য কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ এই কম্বিনেশনটা কিন্তু একটা দারুণ শক্তিশালী কৌশল হতে পারে। আচ্ছা, বিষয় পছন্দ তো হলো, কিন্তু পাশ করার নিয়মটা কি? এখানেই গল্পটা আরও জমে ওঠে, কারণ পাশ নম্বর আর নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টে ভর্তির যোগ্যতার নিয়মগুলো আরও বেশি অবাক করার মতো। পুরো পরীক্ষায় পাশ করার জন্য শুধুমাত্র একটাই সংখ্যা মাথায় রাখতে হবে, 40। এখানে আলাদা করে কোনো বিষয়ে 8 বা 10 পেয়ে পাশ করার কোনো ব্যাপারই নেই, মোট স্কোর 40 হলেই হলো। এটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য একটা বিরাট স্বস্তির ব্যাপার। মানে হলো, যদি মোট নম্বর 40 পেরিয়ে যায়, তাহলে কোনো একটা বিষয়ে একটু দুর্বলতা থাকলেও ফেল করার কোনো ভয় নেই। এই নিয়মের কারণেই সবচেয়ে অবিশ্বাস্য প্রশ্নটা চলে আসে, যে বিষয়ের উত্তরই করা হয়নি সেই বিষয়েও কি চান্স পাওয়া সম্ভব? আর উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পয়েন্ট। একজন আবেদনকারীর মোট স্কোর যদি যথেষ্ট ভালো হয়, তাহলে সে বিজ্ঞানের যে কোনো বিভাগের জন্যই যোগ্য হতে পারে, এমনকি যদি সে ওই বিভাগের মূল বিষয়টা উত্তর নাও করে থাকে। এখন যেহেতু মূল কৌশলটা একদম পরিষ্কার, চলুন এবার স্কোরিং আর কাট অফের বাস্তব সংখ্যাগুলো একটু দেখে নেওয়া যাক, কারণ এই কৌশলটাকে সফল করতে এই তথ্যগুলো জানা খুব জরুরি। একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, আগের বছরগুলোর মতো জিপিএর ওপর এখন আর কোনো নম্বর থাকছে না। তবে হ্যাঁ, যারা সেকেন্ড টাইমার তাদের মোট প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর কাটা যাবে। মোট স্কোরটা নির্ধারিত হয় 100 নম্বরের ওপর। এর মধ্যে 25 নম্বর তো বাধ্যতামূলক ইংরেজির জন্য, আর বাকি 75 নম্বর আসবে বেছে নেওয়া 3টা বিজ্ঞান বিষয় থেকে। মানে 75% নম্বরে নির্ভর করছে স্ট্র্যাটেজিক বিষয় নির্বাচনের ওপর। পরীক্ষার দিনের জন্য একটা ছোট্ট কিন্তু খুব দরকারি তথ্য: সাধারণ নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রস্তুতির সময় এটা মাথায় রাখলে ভালো হয়। যদিও পাশ নম্বর মাত্র 40, কিন্তু এই প্রতিযোগিতায় টিকে থেকে একটা সিট কনফার্ম করার জন্য 70 বা তার বেশি নম্বরকে টার্গেট করা উচিত। এটাকে একটা সেফ স্কোর বলা যেতে পারে। বাস্তব চিত্রটা বুঝতে এই সংখ্যাগুলো খুব জরুরি। প্রায় 1200 সিটের বিপরীতে শেষ পর্যন্ত 3000 থেকে 3500 পর্যন্ত মেরিট পজিশন ডাকা হয়। এর মানে হল 65 থেকে 70-এর বেশি স্কোর একটা ভালো অবস্থানে নিশ্চয়তা দেয়। নিয়মগুলো তো বোঝা গেল, এখন চলুন প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে এমন কিছু রিসোর্সের দিকে মনোযোগ দেয়া যাক। প্রস্তুতিকে আরও মজবুত করতে এই দুটো ভিডিও রিসোর্স দারুণ কাজে দেবে। এগুলো প্রশ্নের ধরন বুঝতে আর শেষ মুহূর্তের রিভিশনের জন্য অনেক হেল্প করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অদ্ভুত নিয়মগুলোই আসলে সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দেয়। এখন প্রশ্ন হলো, এই নতুন স্বচ্ছ ধারণা নিয়ে কোন 3টি বিষয় বেছে নিলে সাফল্যের পথ সবচেয়ে সহজ হবে? এই সিদ্ধান্তটা এখন পুরোপুরি প্রত্যেক আবেদনকারীর নিজের।